আজকের গল্প রানী আমিনা রচিত আফিডিয়ান। আপনারা গল্পটি কোথা থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের করা কিছু সুন্দর কমেন্টস পড়ে শোনাবো, তাই এখনই জলদি জলদি কমেন্ট করুন। এভাবেই আমাদের সাথে থাকুন। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে স্পুনে লেগে থাকা আইসক্রিম চিটে খাওয়ার জন্য মুখটা খুলল সাফওয়ান। আর এরপর মুখ হা করতেই সাফওয়ানের কুচকুচে কালো মুখগহ্বরের ভেতর ক্যানাইন দাঁতের জায়গায় রুমাইশা দেখতে পেল দুইটা ঝকঝকে সাদা তীক্ষ্ণ ধারালো লম্বা আর সরু দাঁত। আর তারপরে মুখ থেকে বেরিয়ে এলো প্রায় 7 ইঞ্চি দৈর্ঘ্যের কালো লকলকে আগা থেকে দ্বিখণ্ডিত একটি জিহ্বা। আর সেই জিহ্বা দিয়ে আইসক্রিমের স্পুনটি লেহন করল সাফওয়ান। ভয় উত্তেজনায় রুমাইশার মুখ থেকে আওয়াজ নির্গত হতে যাচ্ছিল। দ্রুত মুখের ওপর হাত চাপা দিয়ে বহু কষ্টে সে আওয়াজটা দমন করল রুমাইশা। সাফওয়ান ততক্ষণে রুমাইশার কামরা পার হয়ে ছাদে যাওয়ার সিঁড়িতে উঠে গেছে। আর এরপর ধীরে ধীরে সাফওয়ানের পায়ের শব্দটা মিলিয়ে যেতেই হাঁপ ছেড়ে বাঁচল সে। দ্রুত গতিতে কামরার দরজাটা বন্ধ করে হাঁপাতে হাঁপাতে বিছানায় গিয়ে বসল রুমাইশা। চোখ দুটো বিস্ফোরিত। এটা কি দেখলো সে? এটা সাফওয়ান, ওর সাফওয়ান ভাইয়া। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না রুমাইশা। অসংলগ্নভাবে হাত দিয়ে নিজের চোখ মুখ হাতড়াতে লাগলো ও। না, এটা স্বপ্ন না, সত্যি 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 সাফওয়ান ভাইয়া এমনি। তাহলে ছোটবেলায় ওকে যে কামড়ে দিয়েছিল ভাইয়া, ওই কামড়ের জন্যই তবে এত অসুস্থ হয়ে গেছিল ও। ওই দাঁত দুইটা কি তবে বিষ দাঁত? তবে কি সাফওয়ান ভাইয়া এই জন্য কারোর সামনে আসে না? আর এটা ফুপ্পি ফুপ্পা মা বাবা রাফসান ভাইয়া সবাই জানে, সবাই। শুধু ও আর সাফিন জানে না। সিরিয়াসলি এত বড় একটা সত্য কিভাবে ওরা লুকিয়ে রাখলো? কিভাবে পারলো? সাফওয়ান ভাইয়ার হঠাৎ করেই কাউকে না জানিয়ে সিঙ্গাপুরে চলে যাওয়ার কি এটাই কারণ? কিন্তু সাফওয়ান ভাইয়া এরকম হলো কি করে? ছোটবেলায় তো ঠিকই ছিল, কি হলো তবে? ভাইয়া এরকম বদলে গেল কেন? ভাইয়ার এই হাল কিভাবে হলো? কে করলো? প্রশ্নে জর্জরিত হয়ে গেল রুমাইশার মন মস্তিষ্ক। মাথাটা ঘুরছে ওর। এত সব কিছু ও নিতে পারছে না, মাথাটা কাজ করছে না ওর। চোখে মুখে ভয় আর বিস্ময় নিয়ে বিছানায় পিঠ ঠেকালো ও। সে রাতে আর ঘুম আসলো না রুমাইশার। সমস্ত রাত সাফওয়ানের সেই ভয়ঙ্কর চেহারাটাই চোখের সামনে ভাসতে থাকলো সারাক্ষণ। সকালবেলা ফোলা ফোলা চোখ মুখ নিয়ে নাস্তার টেবিলে এসে চেয়ার টেনে বসলো রুমাইশা। সাফিন এলো তার কিছুক্ষণ পর। সে নিজেও একটা চেয়ার টেনে বসে রুমাইশার দিকে তাকিয়ে দেখল। রুমের ফোলা ফোলা চোখ মুখ দেখে সাফিন উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আপু, তোমার চোখ মুখ এমন ফোলা ফোলা লাগছে কেন? রাতে ঘুমাওনি ঠিকঠাক? রুমাইশা উদাস গলায় উত্তর দিল, না রে, তেমন কিছু না, এমনিতেই ফোলা ফোলা লাগছে। রুমাইশার গলা শুনে সাফিন বুঝলো কিছু একটা গন্ডগোল আছে, কিন্তু আর ঘাটালো না ওকে। সাফিন নাস্তা শেষ করে উঠে চলে গেল। রুমাইশা তখনও বসে রইল টেবিলে। রুনিয়া কিচেন থেকে হন্তদন্ত হয়ে নাস্তার প্লেট নিয়ে সাফওয়ানকে দিতে যাচ্ছিল ছাদে। রুমাইশাকে বসা দেখে অনুরোধের সুরে বলল, এই রুমিমা, সাফওয়ানকে এইটা একটু দিয়ে আয় তো। চুলার উপর তরকারি আছে, পুড়ে যাবে দেরি হলে। তার উপর আবার তোর ফুপ্পা অফিস যাবে, তাকে দুপুরের খাবার করে দিতে হবে। সাফওয়ানের কাছে যাওয়ার কথা শুনতেই গলা শুকিয়ে গেল রুমাইশার। সাথে সাথেই কাল রাতে দেখা সেই দৃশ্যের কথা মনে পড়ে গেল ওর। চোখ মুখ হঠাৎ করে ফ্যাকাশে হয়ে গেল। রুনিয়াকে একবার বলতে চাইল যে আমি রান্নাঘরে যাচ্ছি, তুমি না হয় ভাইয়াকে খাবার দিয়ে আসো। কিন্তু ফুপ্পি যদি সেটাকে বেয়াদবি হিসেবে নেয় বা ওকে যদি সন্দেহ করে, তাই আর কিছু বলল না রুনিয়াকে। ঠিক আছে দাও, আমি দিয়ে আসছি বলে চেয়ার ছেড়ে উঠে রুনিয়ার হাত থেকে নাস্তার ট্রেটা নিয়ে সিঁড়ির দিকে এগোলো ও। রুনিয়া পেছন থেকে বললেন, নাস্তাটা ওর রুমে দিতে হবে না, রুমের বাইরে যে টেবিলটা রাখা আছে তার উপর রাখিস, আর ওকে বলে আসিস বাইরে থেকে যে নাস্তা দিয়েছিস।
রুমাইশা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর ধীর পায়ে দোতলা পার হয়ে উঠে গেল ছাদের সিঁড়িতে। প্রতিটা কদম এগোনোর সাথে সাথে রুমাইশার ভয় বাড়ছে। বুকের ভেতর দিরিম দিরিম করছে ওর। যদিও এখন দিন, তার উপরও রুমাইশার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়ে। ছাদে পৌঁছানোর পরে রুমাইশার হাত অস্বাভাবিকভাবে থরথর করে কাঁপতে লাগলো। কাঁপুনির চোটে ট্রের ওপরে থাকা পানি ভর্তি গ্লাস থেকে ছলকে একটু পানি পড়লো বাহিরে। রুমাইশা নিজেকে স্বাভাবিক রাখার প্রাণপণ চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। দ্রুত পায়ে এগিয়ে এসে টি টেবিলের ওপর নাস্তার ট্রেটা রেখে কোনো রকমে ডেকে উঠল, সাফওয়ান ভাইয়া, আপনার নাস্তা। কিন্তু সেটা বলতে গিয়েও গলা কেঁপে গেল রুমাইশার। কথাটা বলে সেখান থেকে এক প্রকার ছুটে পালিয়ে গেল ও। সাফওয়ান এতক্ষণ কামরার ভেতর থেকে জানালার থাই গ্লাসের ওপার থেকে রুমাইশাকেই দেখছিল। রুনিয়াকে সে কতবার বলেছে যে সে ছাড়া যেন অন্য কেউ তাকে নাস্তা দিতে না আসে। তারপরও তার মা রুমাইশাকে পাঠালো। মনে মনে ভীষণ ক্ষিপ্ত হলো সাফওয়ান মায়ের ওপর, কিন্তু রুমাইশার আচরণ তার কাছে কেমন যেন অস্বাভাবিক ঠেকল। রুমাইশার এইভাবে হাত কাঁপা, চোখ মুখের অস্বাভাবিকতা আর কথা বলতে গিয়ে জড়তা সবাই লক্ষ্য করেছে সাফওয়ান, কিন্তু সেটা নিয়ে বেশি মাথা ঘামালো না ও। আবারও নিজের কাজে মন দিল। রুমাইশা ছুটে চলে গেল নিজের কামরায়। চারপাশে সব কিছু স্বাভাবিক থাকলেও রুমাইশা আর স্বাভাবিক হতে পারল না, ভুলতে পারল না ও সেদিন দেখা দৃশ্যটা। পরদিন এক্সাম শেষ করে সন্ধ্যায় ফিরল রুমাইশা। ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে গেল। গতকাল থেকে কারোর সাথে ঠিকভাবে কথা বলছে না ও। ব্যাপারটা কেউ লক্ষ্য না করলেও সাফিন করেছে। রাতের বেলা রুনিয়া যখন ঘুমোতে যাবে তখন সাফিন রুনিয়াকে গিয়ে বলল যে রুমাইশার অনেক মন খারাপ হতে পারে, সে কারোর সাথে ঠিকভাবে কথা বলছে না। যদিও সাফিন অনেকবার জিজ্ঞেস করেছে রুমাইশাকে কোনো কিছু হয়েছে কিনা, কিন্তু আশানুরূপ কোনো উত্তরই সে পায়নি। রুনিয়া সাফিনকে অভয় দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি সকালে ওর সাথে কথা বলবো, তুই চিন্তা করিস না। সাফিন মায়ের কথায় আশ্বস্ত হয়ে নিজের রুমে গেল। সাফিনের সবচেয়ে দরদের হলো মা, তারপর রুমাইশা। অতটা বেশি দেখা না হলেও সারাক্ষণ ফোনে যোগাযোগ রাখত সাফিন আর রুমাইশা। নিজের বড় বোনের চাইতেও বেশি কিছু ছিল যেন রুমাইশা সাফিনের কাছে। সাফওয়ান সিঙ্গাপুর যাওয়ার পর সবচেয়ে বেশি একা হয়ে যায় সাফিন। তাকে সারাক্ষণ কোলে নিয়ে ঘুরে বেড়ানোই সেই সাফওয়ান ভাইয়া যখন দেশের বাহিরে চলে গেল তখন ভাইয়ের জন্য পরানপুরে পুরো এক সপ্তাহ জ্বরে ভুগেছিল ছোট্ট সাফিন। তখন এই বড় বোনের মতো রুমি আপুই তাকে সঙ্গ দেওয়ার জন্য সারাক্ষণ ফোনে যোগাযোগ রাখত তার সাথে, কাউকে না জানিয়ে। তার সেই রুমি আপুকে এইভাবে মন খারাপ করে থাকতে দেখে মোটেও ভালো লাগছে না সাফিনের। রুনিয়াও ব্যাপারটা নিয়ে চিন্তিত। এটা নিয়ে ইশতিয়াক আহমেদের সাথে তিনি কিছুক্ষণ কথাও বললেন। ইশতিয়াক আহমেদ বললেন, হয়তো বাড়ি থেকে দূরে আছে, এতদিন থাকার অভ্যাস না, এই জন্যই মন খারাপ করে আছে। শামসুল আর আয়েশাকে বলো এসে দুদিন থেকে যেতে। রুমি তো আর এক্সামের সময় এখন বাড়ি যেতে পারবে না, আর রুমিকেও বলে দেখো ও যদি গিয়ে দুদিন থেকে আসতে চায় তাহলে আসুক। রুনিও শামসুলের সাথে সায় মিলিয়ে বললেন, হ্যাঁ তাহলে তাই আসুক। নেক্সট এক্সামের আগে 5 দিন বন্ধ আছে ওর, দুদিন গিয়ে বাড়ি থেকে ঘুরে আসুক। রাতেই রুনিয়া শামসুলের কাছে ফোন দিয়ে আগামীকাল আসতে বললেন আয়েশা খানমকে সাথে নিয়ে। ক্লান্তির কারণে আজ রুমাইশাও সকাল সকাল শুয়ে পড়েছে। এমনিতেই সাফওয়ান ভাইয়ার ওই সমস্ত ব্যাপার নিয়ে অনেক প্রেশারে ছিল ও, তার উপর আবার 4 ঘন্টার এক্সাম। বিছানায় আধা ঘন্টার ভেতরে ঘুমিয়ে পড়ল রুমাইশা। পরদিন সকালে শামসুল আর আয়েশা এসে রুমাইশাকে নিয়ে গেল বাড়িতে। যদিও 2 দিনও থাকলো না রুমাইশা, যাওয়ার পরদিনই চলে আসলো। এসেই পরবর্তী এক্সামের জন্য প্রিপারেশন নিতে লাগলো। তবে বাড়ি থেকে ফিরে এসেও মন খারাপ কাটলো না রুমাইশার। আগের মতোই নির্জীব হয়ে রইল, কারোর সাথে ঠিকভাবে কথা বলল না। সাফিন কয়েকবার ওকে চেয়ার আপ করতে গেলেও ব্যর্থ হলো। উল্টে রুমাইশা সাফিনকে বলল, বিরক্ত করিস না, নেক্সট এক্সামটা অনেক হার্ড, পড়তে বসগে। সাফিন বেচারা আর কি করবে, রুমাইশাকেও নিজের মতোই থাকতে দিল। কিন্তু পরক্ষণেই ও কিছু একটা ভাবল, মাকে দিয়ে তো কোনো কাজই হলো না, ভাইয়াকে একবার বলে দেখব। ভাইয়া নিশ্চয়ই কোনো না কোনোভাবে আপুর মন খারাপের কারণ জেনে ফেলবে। যেই ভাবা সেই কাজ। সাফওয়ানের ফোনে ফোন দিল সাফিন।
সশরীর আর তার নিকট উপস্থিত হওয়া সম্ভব না, সে সাহস সাফিনের নেই। 2বার রিং হওয়ার পর সাফওয়ান কল রিসিভ করলো, আর তারপরেই সাফিনকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ভারিক্কি কণ্ঠেও বলে উঠল, সিরিয়াস কোনো কথা হলে বল, নইলে বিরক্ত করিস না। মনে মনে খুব রাগ হলো সাফিনের। সে ছোট বলে কি সবাইরে বিরক্তই করে? সে কি বাচ্চা? কিন্তু আপাতত রাগারাগি পাশে রেখেই বলল, তোমার কাছে সিরিয়াস কিনা জানি না, তবে আমার কাছে বিষয়টা সিরিয়াস। সাফওয়ান তার কঠিনতা বজায় রেখে জিজ্ঞেস করল, টাইটেল? রুমি আপু। সাফওয়ান ল্যাপটপে একটা আর্টিকেল লিখছিল। রুমি নামটা শুনতেই লেখা থামিয়ে দিল ও। তারপর আগের মতো করেই জিজ্ঞেস করল, বল কি ব্যাপার? সাফিন এক নাগারে বলতে শুরু করলো, রুমি আপু বিগত কয়েকদিন ধরে কেমন যেন মন খারাপ করে আছে। আগের মতো হাসছে না, কথাও বলছে না, সবসময় একটা উদাসী উদাসী ভাব। আমি জিজ্ঞেস করেছি আপুকে কয়েকবার, কিন্তু আপু কিছুই বলেনি। পরে আম্মুকে বললাম আপুর মন খারাপের বিষয়টা তদন্ত করে দেখতে, কিন্তু আম্মু কী করলো, ওকে বাড়ি পাঠিয়ে দিল। রুমাইশা বাড়ি চলে গিয়েছে শুনেই সাফওয়ান সাফিনের কথা থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, রিমু বাড়ি চলে গেছে? গেছিল, আবার এসেছে কালকে। আচ্ছা, তারপর? তারপর এখনও আপুর মন ভালো হয়নি, আগের মতোই আছে, সিরিয়াস কণ্ঠে বলল সাফিন। সাফওয়ান টেবিলে কনুই রেখে হাতের কলমটা আঙুলের ডগায় নিয়ে ঘোরাতে ঘোরাতে আগের মতোই গম্ভীর কণ্ঠে বলল, এখানে আমার ভূমিকা কি? আমাকে কেন ফোন দিয়েছিস? তুমি আপুর সাথে একটু কথা বলে দেখবা, হয়তো এমন হতে পারে আপুকে কেউ ডিস্টার্ব করছে, কোনো ছেলে বা কেউ ওকে বাজে কথা বলেছে, তোমার সাথে বলতে পারে। তুমি জিজ্ঞেস করলে তো আর মিথ্যে বলতে পারবে না, কারণ তুমি গুরুজন। জায়গা মতো কথাগুলো বলতে পেরে সাফিন খুব মজা পেল। এতে নিশ্চয়ই কাজ হবে। রুমাইশাকে কেউ ডিস্টার্ব করতে পারে ভেবেই ভ্রুকুঞ্চিত হয়ে গেল সাফওয়ানের। বলল, হয়েছে, আমি কথা বলে দেখব। সাফিন খুশি হলো অনেক, কিন্তু ফোনে সেটা প্রকাশ করলো না। আগের মতো করেই বলল, ঠিক আছে ভাইয়া, আমি তাহলে রাখছি এখন। কিন্তু ও রাখার আগে সাফওয়ান নিজেই কল কেটে দিল। আর সাফওয়ান কল কেটে দিতেই সাফিন খুশিতে উচ্ছ্বাসিত হয়ে উঠল। যাক, রুমি আপুকে আর মন খারাপ করা অবস্থায় দেখা লাগবে না। ভাইয়া সব সমস্যার সমাধান করে দিবে, ঠিক আগের মতো করে। রাতে পড়াশোনা শেষ করে একটু সকাল করে শুয়ে পড়ল রুমাইশা। শরীর মন কোনোটাই তার ভালো নেই, কিছুতেই যেন শান্তি পাচ্ছে না ও। ঘুমও হচ্ছে না ঠিকঠাক। নকশাদার পালঙ্কের বেগুনি নীল মিশেলের ফুলের বিছানার ওপর চিত হয়ে পা দুইটা ডান পেশে এক বিছানা করে রেখে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে রুমাইশা। কি যেন এক অশান্তি তাড়া করে চলেছে ওকে, কিছুতেই স্বাভাবিক হতে পারছে না ও। বিগত কিছুদিনের কথা ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলল রুমাইশা। এই অশান্তির কথা ও না কাউকে বলতে পারছে আর না পারছে সইতে। চোখ ফেটে পানি আসতে চাইল ওর। এমন সময় দরজায় হঠাৎ নক পড়ল। রুমাইশা শোয়া থেকে উঠে বসল, চোখ দুটো মুছে নিল ভালোভাবে। এই অসময় কে আসবে? ফুপ্পি না সাফিন? ভাবতে ভাবতে উঠে দরজা খুলে দিল রুমাইশা, কিন্তু কাউকেই সামনে পেল না। মনে মনে সাফিনের ওপর খুব বিরক্ত হলো। নিশ্চয়ই এটা ওর কাজ। দরজায় নখ দিয়ে দৌড় দিয়েছে। নিজের শোকবিলাস করার সময় এইরকম ডিস্টারবেন্স তার মোটেই পছন্দ হলো না। মনে মনে সাফিনকে খুব করে বকা দিয়ে ভ্রুকুটি করে দরজা আবার বন্ধ করতে গেল রুমাইশা। রিমু। হঠাৎ কারো গম্ভীর শান্ত কণ্ঠে নিজের নাম শুনে চমকে লাফিয়ে উঠল রুমাইশা। মুখ থেকে অস্ফুট শব্দ বেরিয়ে আসলো ওর। সাফওয়ান ভাইয়া? ভাইয়া এইখানে এত রাতে? বুকের ভেতর হাতুড়ি পেটা শুরু করলো রুমাইশার। ভয় কুকড়ে গেল ও। দরজার পাশের আবছা অন্ধকার জায়গাটাতে ছাইরঙ্গা আন্ডারশার্ট আর কালোর ওপর ছাইরঙ্গা স্ট্রাইপ দেওয়া ট্রাউজার পরে মুখে মাস্ক আর চোখের ডার্ক গগলস পরে দাঁড়িয়ে আছে সাফওয়ান। 2 হাত ট্রাউজারের পকেটে রাখা। রুমাইশা বাইরে বের হলো না। ঈষৎ ফাঁকা রাখা দরজার এপাশেই রইল। তারপর ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, জি ভাইয়া, কিছু বলবেন? রুমাইশার কণ্ঠ শুনে দরজার দিকে কিছুটা এগিয়ে এলো সাফওয়ান।
তারপর ধীর স্থির কণ্ঠে বলল, আমি জানি না ঠিক কোথায় কী প্রবলেম হয়েছে আর সেটা কতটা গুরুতর, তবে এইভাবে মন খারাপ করে থাকলে কোনো কিছু সমাধান হবে না। মন খারাপের কারণ আমাকে বলতে হবে। যদি এখন বলতে না পারিস কাল বলবি। যদি মুখে বলতে না পারিস তাহলে সাফিনের থেকে আমার ফোন নাম্বার নিয়ে টেক্সট করবি। যেভাবেই হোক, আই ওয়ান্ট না নো অ্যাবাউট ইউর পেইন, আর সেটা কালকের মধ্যেই। কোনো অজুহাত চাই না। নাও ইউ ক্যান স্লিপ। বলে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল সাফওয়ান। রুমাইশা তাজ্জব হয়ে দাঁড়িয়ে রইল। সাফওয়ান ভাইয়া ওর মন খারাপের কথা কিভাবে জানলো? ভাইয়া ওর মন খারাপের কারণ জানতে এত রাতে এখানে এসেছে? কে জানিয়েছে ভাইয়াকে? সাফিন? কিন্তু আমার এই মন খারাপের কারণ আমি কিভাবে বলবো আমি যা দেখেছি কিভাবে? দরজার কাছ থেকে সরে আবার বিছানায় এসে বসলো রুমাইশা। চোখ থেকে গড়িয়ে 2 ফোঁটা পানি পড়ল ওর। হ্যাঁ, ওর মন খারাপ অনেক, খুব দরকার ওর কাউকে যার সাথেও মনের সব কথা বলতে পারবে, যে ওর সহায় হবে। কিন্তু কাকে বলবে ও? সাফিনকে বলা যাবে না। ওকে বললে ওর মনটা ও রুমাইশার মতোই ভেঙে যাবে। রুনিয়া ফুপ্পি? কিন্তু যারা চায় না রুমাইশা কখনো সাফওয়ানের ব্যাপারে জানুক, তাদেরকে এ কথা কিভাবে বলবে ও? অসহায় হয়ে চোখ দুটো বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল রুমাইশা। কাকডাকা ভরে প্রকৃতি হালকা ঝাপসা কুয়াশাতে আচ্ছন্ন। ঘাসের ওপর মুক্ত দানার মতো শিশির দানা পড়ে আছে। পাখির কিচিরমিচির ধ্বনিতে সদ্য ঘুম ভাঙা রুমাইশা বিছানায় শুয়ে আড়মোড়া ভাঙছে। যত রাত্রেই ঘুমাক না কেন, রোজ এমন সময় ঘুম ভাঙে ওর। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে ও নিচে এলো। তারপর মেইন ডোর পেরিয়ে বাইরে বেরোলো। সাদা সালোয়ারের সাথে গাঢ় জমিনের ওপর ধূসর ফুলের ছাপার কামিজ পরনে ওর। হাতে সাদা রঙা ওড়না নিয়ে মাথার বেনি উন্মুক্ত করে দিয়ে ভোর সকালে বাড়ির ডান পাশে থাকা ফুলের বাগানে গেল রুমাইশা। এই ফুল বাগান রুনিয়ার হাতে তৈরি। অনেক আগে যখন এই বাড়িতে আসতো তখন রুমাইশা, সাফওয়ান আর রাফসান মিলে হুটোপুটি করতো বেশিরভাগ সময়। অনেকগুলো গাছ রুমাইশারা নিজের হাতে করেও লাগিয়েছে। সেগুলো হয়তো এখন আর নেই, তবে সেসব স্মৃতিগুলো এখনও তরতাজা। পায়ের জুতো খুলে খালি পায়ে বাগানের ভেতর দিয়ে হেঁটে চলল রুমাইশা। নরম মাটির ওপরের প্রতিটা নির্মল ঘাসকে নিজের ছোট ছোট চরণ যুগল দ্বারা অনুভব করে চলল ও। বিরাট এরিয়া জুড়ে ফুলের বাগান, অনেক অনেক রকমের ফুল, তবে গোলাপ বেশি। বাগানের ভেতর হাজারো ফুলের মাঝখানে সাদা রঙা ওড়নার বদৌলতে শুভ্রতার প্রতীকের মতো জ্বলজ্বল করছে রুমাইশা। ফুলগুলোকে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। ফুলগুলো ওর স্পর্শ পেয়ে নিজেদেরকে আরও বেশি মেলে ধরছে। সমস্ত বাগানে ঘুরে ঘুরে সবগুলো ফুলকে একটু একটু করে ছুঁয়ে দিয়ে ঘরে ফিরল রুমাইশা। নিজের কামরা ফিরেই ওর মনে পড়ল সাফওয়ান বলেছিল ওর সমস্যার কথা সাফওয়ানকে বলতে। কিন্তু কি বলবে ও? বিছানায় বসে ভাবতে থাকে কি বলা যায়, কি বললে ভাইয়া সন্দেহ করবে না যে ও সব জেনে গেছে। উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়াতে কামড়াতে ভাবতে থাকলো রুমাইশা। কিছুক্ষণ ভাবার পরে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য মন খারাপের একটা সুন্দর অজুহাত পেয়ে গেছে ও। যদিও মিথ্যে বলতে হবে বলে একটু কষ্ট হচ্ছে, কিন্তু এখন আর কিছু করার নেই। নিজের ফোনটা হাতে নিয়ে দুলতে দুলতে সাফিনের কামনার সামনে গিয়ে পৌঁছলো ও। দরজার ওপর বার দুয়েক নক পড়তেই দরজা খুলল সাফিন। দরজার সামনে রুমাইশাকে মিষ্টি হেসে দাঁড়িয়ে থাকতে দেখে সাফিন বলল, কি ব্যাপার, এত খুশি কেন? কিছু হয়েছে নাকি? ভেতরে এসে বসো আপু। রুমাইশা ভেতরে গিয়ে সাফিনের পড়ার টেবিলের চেয়ারটা টেনে বসে পড়ল। কিছু বলবে আপু? সাফিন বিছানায় বসতে বসতে জিজ্ঞেস করল। রুমাইশা লজ্জায় লাল নীল হতে লাগলো। সাফওয়ানের ফোন নাম্বার সাফিনের কাছেও কিভাবে চাইবে? যদি সাফিন কিছু মনে করে ওদের নিয়ে? এমনিতেই সুযোগ পেলেই খোঁচা দেয়, এখন ফোন নাম্বার নিচে দেখে যদি খোঁচার পরিমাণ আরও বেড়ে যায়। সাফিন যদি ফুপ্পিকে বলে দেয় যে আমি সাফওয়ান ভাইয়ার ফোন নাম্বার নিয়েছি, তখন আমি যদি সাফিনকে বলি যে সাফওয়ানের নাম্বারটা নিচ্ছি, এটা যেন ফুপ্পি না জানে, তখন তো সাফিন আরও বেশি সন্দেহ করবে। কি করব, কি করি, এইসব বিভিন্ন চিন্তা রুমাইশার মাথায় ঘুরতে লাগলো। ভাবতে ভাবতে মাথা ক্রমশ নিচের দিকে চলে যেতে লাগলো ওর। রুমাইশাকে এইভাবে চুপচাপ লাল হয়ে যেতে দেখে সাফিন বলে উঠল, আপু চুপ করে আছো যে, কি বলতে চাও বলো?
সাফিন মনে মনে ভাবল, নিশ্চয়ই ভাইয়ার সাথে কিছু হয়েছে। মেবি ভাইয়া কিছু বলেছে ওকে মন খারাপের বিষয় নিয়ে। আবুকে তো একটু খুশি খুশিও লাগছে, কিন্তু তার সাথে আমার কি সম্পর্ক সেটা বুঝতে পারছি না। কিন্তু সাফিন একটুও টের পেল না যে এই হাসি রুমিয়াপুর মন খারাপের ছদ্মবেশ। নিশ্চয়ই কিছু হয়েছে, আমার ভাইকে নিয়ে নাকি? থুতনিতে হাত রেখে এক ভুড়ো উঁচু করে ছোট ছোট চোখ করে ভাব নিয়ে বলল সাফিন। সাফিন উল্টো দিকে হাঁটছে দেখে রুমাইশা তাড়াতাড়ি ওকে থামিয়ে দিয়ে তড়িঘড়ি করে বলে উঠল, তোর কাছে একটা জিনিস চাবো, কিন্তু কাউকে বলতে পারবি না। একটা দরকারেই চাইছি, অন্য কোনো ইন্টেনশন নিয়ে না। হ্যাঁ বলো, কী জিনিস চাই তোমার, তাও আবার আমার কাছে? দুষ্টু হাসি দিয়ে বলল সাফিন। রুমাইশা সিরিয়াস মুখ করে বলল, চাইবো, তবে তার আগে তোর এই খচ্চর মার্কা ফেস চেঞ্জ করে স্বাভাবিক হ। সাফিনের মুখের চারপাশ আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালো রুমাইশা। সাফিনের হাসি মুখ সাথে সাথে বন্ধ হয়ে গেল। মুখখানা কালো করে ও বলল, তুমি আমাকে খচ্চরের সাথে তুলনা করলে আপু? তুই খচ্চরকে খচ্চর না, সেই ডিবেট পরে করা যাবে, তার আগে আমি যা চাইছি দে। হ্যাঁ বলো, কি চাই তোমার? প্যাঁচার মতো মুখ করে বলল সাফিন। চাইবো, তার আগে প্রমিস কর যে তুই এই বিষয় নিয়ে কোনো রিয়াক্ট করবি না, প্লাস কাউকে বলবি না, প্লাস এই বিষয় নিয়ে হাসি তামাশা করবি না, প্লাস পরবর্তীতে এই বিষয় নিয়ে আমারে খোঁচাবি না। ডান হাতটা সাফিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল রুমাইশা। সাফিন চোখ ছোট ছোট করে সন্দেহের দৃষ্টিতে তাকালো রুমাইশার দিকে। তারপর রুমাইশার হাতের উপর ডান হাত রেখে বলল, ঠিক আছে, প্রমিস করলাম, এখন বলো কি চাও? সাফওয়ান ভাইয়ার ফোন নাম্বার। সাফিন চোখ বড় বড় করে রুমাইশার দিকে তাকালো। তারপর এক্সাইটমেন্টে ভ্রু দুইটা উঁচু করে দুষ্টু হাসি দিয়ে মুখ গোল করে চিল্লাতে যাবে, তখনই রুমাইশা তাড়াতাড়ি করে তার দুই হাতের তালু উঁচু করে ওর মুখের সামনে রেখে ওকে থামিয়ে দিয়ে বলল, প্রমিস করেছিস তুই কোনো রিয়াক্ট করবি না, এখন সাফওয়ান ভাইয়ার নাম্বার দে। সাফিন অতি কষ্টে নিজের উত্তেজনা দাঁত দিয়ে নিজের ভেতর চেপে রেখে নিজের ফোনটা বের করলো। কিন্তু চোখ মুখ করে এই ব্যাপারটা একটুখানি সেলিব্রেট করার জন্য যুদ্ধ করছে যেন। ফোন থেকে সাফওয়ানের ফোন নাম্বারটা কপি করে রুমাইশাকে দিয়ে বলল, হোয়াটসঅ্যাপে দিয়েছি দেখো। আচ্ছা বলেই ফোন নাম্বার নিয়ে রুমাইশা রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে সাফিনকে আর একবার চোখ দিয়ে শাসিয়ে গেল যেন এই বিষয়ে কাউকে কিছু না বলে। রুমাইশা চলে যেতেই সাফিন লাফ দিয়ে বিছানা থেকে নিচে নেমে দাঁড়িয়ে খানিক নাচানাচি করল। ও ভেবে নিল, নিশ্চয়ই সাফওয়ান আর রুমাইশার ভেতর কিছু চলছে। এদিকে নিজের ঘরে ফিরে এসে সাফওয়ানের উদ্দেশ্যে মেসেজ লিখতে বসল রুমাইশা। সাদা ওড়নাটা বিছিয়ে আছে বিছানার ওপর, নিতম্ব ছড়ানো চুলগুলো ডান পেশে হয়ে ছড়িয়ে আছে। নরম হাত দুইটা দিয়ে মোবাইল ফোনটা ধরে উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ভাবছে রুমাইশা বাক্যটা কিভাবে সাজালে সাফওয়ান ভাইয়ের মনোভূত হবে। একবার একভাবে লিখছে তো আবার মুছে ফেলে অন্যভাবে লিখছে, কিন্তু কিছুতেই মনের মতো হচ্ছে না। অবশেষে রুমাইশা অনেক ভাবনা চিন্তার পর লিখল, আমার মন খারাপের কোনো গুরুতর কারণ নেই। লিটারেচারের হিস্ট্রি এক্সামটা অনেক খারাপ হয়েছে। আমি অনেক ভালোই প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু যেরকম আশা করেছিলাম সেরকম লিখতে পারিনি, এটাই কারণ। চিন্তা করবেন না, আমার মন আর খারাপ নেই, ভালো হয়ে গেছে। লিখে টেক্সটটা সেন্ড করলো রুমাইশা। নিজের রুমে ওয়ার্কআউটরত সাফওয়ানের ফোনে টুং করে একটা আওয়াজ হলো। ওয়ার্কআউটে বিরতি দিয়ে শ্বেতবাড়িযুক্ত শরীর নিয়ে বিছানায় অবহেলায় পড়ে থাকা ফোনের নিকট এলো সাফওয়ান। তার কঠোর পেশিবহুল ইস্পাত দৃঢ় হাতটা দিয়ে ফোনটা তুলল সে। আননোন নাম্বার থেকে একটি মেসেজ। ফোনের লক খুলে মেসেজের ভেতর গিয়ে মেসেজটি পড়ল সাফওয়ান, কিন্তু সেই মেসেজটিকে বিশ্বাস করার মতো কোনো কারণ খুঁজে পেল না। এত সামান্য বিষয় নিয়ে মন খারাপ করার মতো মেয়ে রুমাইশা যে নয় সেটা তার খুব ভালো করেই জানা। মন খারাপের আসল কারণ উদ্ঘাটন করতে মনে মনে তৎপর হলো সাফওয়ান। মেসেজটা দেখেই ফোন রেখে দিল, প্রতি উত্তর করল না। এইদিকে সাফওয়ানকে আশ্বস্ত করতে পেরেছে ভেবে আনন্দিত হওয়া রুমাইশা বুঝলই না যে তার এই ছোট্ট মিথ্যে কথাটা ধরতে সাফওয়ানের 1 সেকেন্ডও সময় লাগেনি। শেষ বিকেলের দিকে রুনিয়া সবার জন্য নাস্তা বানাচ্ছিলেন। রুমাইশা রুনিয়াকে সাহায্য করছিল। এমন সময় সাফিন ঘেয়ে নিয়ে একাকার হয়ে বাড়িতে ফিরল। ফিরেই মা মা বলে চিল্লাতে থাকলো,
এটা ওর স্বভাব। রুনিয়া সামনের পরে থাকলেও মা বলে চিল্লাবে সাফিন। সাফিনের চিল্লানিতে রুনিয়া কিচেন থেকে হাঁক ছাড়লেন। সাফিন কিচেনের দিকে এগিয়ে গেল। এমন মজাদার নাস্তা রেডি হচ্ছে দেখে সাফিন লোভ সামলাতে পারল না। ধাম করে নাস্তার প্লেটে হাত ঢুকিয়ে দিল। রুমাইশা একটা চাটি লাগালো সাফিনের মাথায়, তারপর ভ্রুকুটি করে বলল, বেয়াদব, ভালো করে হাত মুখ ধুয়ে আয়, যা পারলে গোসল দিয়ে আয়, সাদার কোথাকার। সাফিন রুমাইশার কথা কানে না নিয়ে আবারও নাস্তার প্লেটের দিকে হাত বাড়ালো। সাথে সাথে রুমাইশা প্লেটটা সরিয়ে নিজের পেছনে লুকিয়ে রেখে বলল, মোটেই এতে হাত দিবি না, আগে সুন্দর করে ফ্রেশ হয়ে আয়, তারপর নাস্তা পাবি। ছেদারদের কোনো নাস্তা দেওয়া হবে না। কিন্তু নাছোড়বান্দা সাফিন একে বেঁকে রুমাইশার থেকে নাস্তা নেওয়ার চেষ্টা করতেই থাকলো। শেষমেশ না পেরে ইনোসেন্ট মুখ করে বলল, আর এক পিস আপু প্লিজ। কিন্তু সাফিনের এই ইনোসেন্ট গিরিতে গড়ল না রুমাইশা। চোখ টিপ দিয়ে মাথা নাড়িয়ে বুঝালো যে কিছুতেই নাস্তার প্লেট সাফিনকে দেওয়া হবে না। সাফিন আর রুমাইশার এমন দুষ্টুমি দেখে হাসলেন রুনিয়া। তারপর সাফিনকে উদ্দেশ্য করে বললেন, ফ্রেশ হয়ে এসে তোর সাফওয়ান ভাইয়াকে নাস্তা দিয়ে আয়, আমার এখন চুলার কাছ থেকে সরার কোনো রকম সময় নেই। রুনিয়ার মুখে সাফওয়ানের নাম শুনতেই কেঁপে উঠল রুমাইশা। চোখে মুখে ওর হঠাৎ করে বিষাদের ছায়া নেমে এলো। এতক্ষণ কত হাসি খুশি ছিল ও, সাফওয়ানের ব্যাপারটা তো ভুলেই গিয়েছিল। রুমাইশার হঠাৎ এমন কেঁপে ওঠা আর চুপ হয়ে যাওয়া খেয়াল করল সাফিন। আর তার এই নীরবতা যে সাফওয়ানের নাম শুনে শুরু হয়েছে সেটাও বুঝতে পারল। কিন্তু এরকমটা কেন হলো সেটা সাফিনের অজানাই থেকে গেল। সাফওয়ানকে নাস্তা দিয়ে আসতে হবে শুনে সাফিন ওখান থেকে কেটে পড়ল। যাওয়ার আগে বলে গেল, আমি পারবো না, আমার ফ্রেশ হতে দেরি হবে, রুমি আবুকে বলো। সাফিনের যাওয়ার দিকে তাকিয়ে রুমাইশা ভাবতে থাকলো, এখন তো তাকেই যেতে হবে নাস্তা দিতে। সাফওয়ান ভাইয়া তো ফুপ্পি ছাড়া অন্য কারো ছাদে যাওয়া পছন্দ করে না। যদি ভাইয়া রেগে যায়, যদি আমার উপর চড়াও হয়, তখন কি হবে? কামড় দেবে সেই ছোটোবেলার মতো। মুখখানা ফ্যাকাশে হয়ে গেল রুমাইশার। তার ভাবনার ছেদ ঘটিয়ে রুনাইশা রহমান এবার সত্যি সত্যি ওকে বললেন সাফওয়ানকে নাস্তা দিয়ে আসতে। রুনিয়া রান্নার কাজের ব্যস্ততায় দেখতেই পেলেন না রুমাইশার মুখের সেই ভয়ের অভিব্যক্তি। নাস্তার ট্রেটা নিয়ে এক পা দু পা করে হেঁটে চলেছে রুমাইশা। এখন তো সন্ধ্যা হব। ভাইয়া কি রুমের বাহিরে থাকে না ভেতরেই? যদি বাইরে থাকে আর তাকে দেখে ফেলার অপরাধে সে যদি আমাকে অ্যাটাক করে, যদি আমাকে মেরে ফেলে, এসব আজগুবি ভাবনা ভাবতে ভাবতে ছাদে পৌঁছে গেল রুমাইশা। কিন্তু তার কোনো ভাবনাই সত্যি হয়নি। সাফওয়ান নিজের রুমেই আছে, আর এক জায়গায় বসে নেই। তার চলাচলের বিভিন্ন শব্দ রুমাইশার কানে আসছে। রুমাইশা সাফওয়ানের রুমের জানালার থাই গ্লাসের সামনে রাখা টেবিলের কাছে আসতেই রুমের ভেতরের হাঁটা চলার শব্দ থেমে গেল। রুমাইশার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে যে এই মুহূর্তে রুমের ভেতর বিদ্যমান সেই 6 ফুট 4 ইঞ্চি লম্বা সুটামদেহী হিংস্র চোখের পুরুষটা তাকেই দেখছে। আর সেটা অনুভব হতেই রুমাইশার হৃদযন্ত্রটা ভীত সন্ত্রস্ত হয়ে অস্থিরভাবে দিরিম দিরিম লাফাতে লাগলো। কান মাথা গরম হতে শুরু করলো রুমাইশার। প্রাণপণ চেষ্টা করলো যেন সেই পুরুষটি তার এই ভয়ার্ত অবস্থা না দেখে। কিন্তু সমস্ত চেষ্টা বিফলে গিয়ে উল্টো রুমাইশার মস্তিষ্ক তার হাতের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল, যার ফলে রুমাইশার ট্রে ধরা হাত দুটো আজও অস্বাভাবিকভাবে কাঁপাকাঁপি শুরু করলো। নিঃশ্বাস চেপে রেখে কোনো রকমে ট্রেটা টেবিলের উপর রেখে রুদ্ধশ্বাসে ছুটে পালালো রুমাইশা। আজ আর বলার সাহস হলো না যে খাবারের ট্রেটা টেবিলে রেখেছে। সাফওয়ান রুমাইশাকে আজ গভীরভাবে পর্যবেক্ষণ করেছে এবং এটাও বুঝেছে যে রুমাইশার ভেতরে খুব বড়সড় কোনো ঘাপলা আছে, আর সেটা হয়তো তাকে নিয়েই। আর সাথে সাথে সিদ্ধান্ত নিল রুনিয়াকে বলে রুমাইশাকে বাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। নইলে এভাবে চলতে থাকলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যাবে নিশ্চিত। 2-3 দিনের বিরতিতে পরপর 4টে এক্সাম দিয়ে হাঁপিয়ে গিয়েছে রুমাইশা। এই কয়েকদিন পড়ার চাপে কারোর সাথে তেমন কথা বলার ফুরসত পায়নি সে। সাফিন অপেক্ষায় আছে কবে রুমাইশার এক্সাম শেষ হবে আর ওরা ঘুরতে যাবে। কিন্তু এক্সাম শেষই হচ্ছে না, এখনও একটা বাকি, যদিও লাস্ট এক্সামটার আগে বেশ কয়েকদিন ছুটি পাওয়া যাচ্ছে। এক্সাম দিয়ে সে কোনো রকমে একটু নাস্তা পানি করে বিছানায় চলে গেল রুমাইশা। গত কয়েকদিনে খুব কম ঘুম হয়েছে ওর। 24 ঘন্টায় হয়তো সব মিলিয়ে 5টা ঘন্টা ঘুমিয়েছে। ক্লান্তিতে শরীর অবসন্ন,
বিছানায় এসে গায়ে লিয়ে দিতেই গভীর ঘুমে তলিয়ে গেল রুমাইশা। রাতের বেলা 10:30টার দিকে রুমাইশাকে রাতের খাবার খাওয়ার জন্য ঘুম থেকে জাগিয়ে তুলল রুনিয়া। রুমাইশা উঠবে না করেও শেষ পর্যন্ত রুনিয়ার জোড়াজুড়িতে উঠল, কিন্তু তাকে বিছানার থেকে নামানো গেল না। অগত্যা রুনিয়া ভাত মেখে নিয়ে এসে খাইয়ে দিয়ে গেল। চাপাচাপি করে অল্প কয়েকটা ভাত খেয়ে আবারও শুয়ে পড়ল রুমাইশা। এ ঘুম আর সারা রাতের ভেতর ভাঙবে না। শীত অলসতাকে কাটিয়ে ভোরবেলা ঘুম থেকে আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠল রুমাইশা। পরবর্তী আর শেষ এক্সামটা দিয়ে এই বাড়ি থেকে যত দ্রুত সম্ভব চলে যাবে ও। এখানে এত চাপের ভেতর থাকা ওর পক্ষে আর সম্ভব হচ্ছে না। সারাক্ষণ ভয় কেটে যাচ্ছে ওর। এইভাবে মানসিক চাপ নিয়ে থাকা যায় না। একবার ভাবলো ছুটিগুলো বাড়িতে কাটিয়ে আসবে, কিন্তু বাড়িতে গেলে শুধু ওর গল্পই হয় মায়ের সাথে, পড়া আর হতে চায় না। বিছানা থেকে নেমে আজ ভোর সকালে গোসল দিল রুমাইশা। ওয়াশরুমে ঝর্ণার নিচে দাঁড়িয়ে এই সুখ অনুভূতির কাছে নিজেকে বিলিয়ে দিল। শরীরে পড়া পানির সাথে যেন ওর সমস্ত কষ্ট, খারাপ লাগা, মানসিক চাপ গড়িয়ে পড়ে যাচ্ছে নিচে। মুখের সন্তুষ্টির হাসি ফুটে উঠল রুমাইশার। শান্তি। গোসল শেষে সাদা জমিনের উপর আকাশি রঙের ছোট ছোট ফুলের ছাপার কামিজ আর আকাশি রঙের সালোয়ার আর ওড়না পরল রুমাইশা। ভেজা চুলগুলো ছেড়ে দিল পিঠের উপর। আয়নার দিকে তাকিয়ে নিজের মুখের দিকে দেখল। মনে হলো চোখে একটু কাজল দিলে মন্দ হয় না। বহুদিন পর শখ করে চোখে কাজল দিল। ঠোঁটে স্ট্রবেরি ফ্লেভারের লিপ গ্লসটা থেকে সামান্য পরিমাণ লিকুইড ঘষে দিল। তাতেই স্নিগ্ধ মুখখানা আরও বেশি স্নিগ্ধতায় পরিপূর্ণ হয়ে উঠল। নিজের এই সামান্যতম সাজগোজটুকু শেষ করে কিচেনে রুনিয়ার কাছে গেল। কি রান্না করবে আজকে ফুপ্পি? রুনিয়া রুমাইশার দিকে না তাকিয়ে কাজ অব্যাহত রেখে উত্তর দিলেন, ফুলকপি দিয়ে রুই মাছ আর পালন শাক আর সাফওয়ানের জন্য রুটি আর সবজি। গুটি গুটি পায়ে রুনিয়ার দিকে এগিয়ে এসে রুনিয়ার পাশে দাঁড়ালো রুমাইশা। আমাকে দাও, আমি করে দিচ্ছি, তুমি পাশে বসো, ভুল হলে বলে দিও, আবদারের সুরে বলল রুমি। রুনিয়া সন্তোষের সহিত হেসে তাকালেন রুমাইশার দিকে। তাকিয়ে যেন রুনিয়ার চোখজোড়া স্নিগ্ধতায় ছেয়ে গেল। বাহ, তোকে তো অনেক সুন্দর লাগছে রে রুমি। তুই তো এমন সাজুগুজু করিস না, তা আজ কি মনে করে এত সকাল সকাল সাজলি? আবার গোসলও দিয়েছিস। রুমাইশা লজ্জা পেল। ওড়নার খুঁট নিয়ে আঙ্গুলে প্যাঁচাতে প্যাঁচাতে বলল, এমনিতেই ফুপ্পি, মনে হলো একটু সাজি, তাই সেজেছি। বলতে বলতে মাথা নিচের দিকে চলে গেল রুমাইশার। রুনিয়া হাতের খুন্তিটা রুমির হাতে দিয়ে বললেন, ঠিক আছে, কর রান্না, আমি এখানেই বসছি, বলে পাশে রাখা টুলের উপর বসে পড়লেন। রুমাইশা রান্না করছে আর রুনিয়ার সাথে গল্প করছে। মাঝে মাঝে রুনিয়া দেখিয়ে দিচ্ছেন কি করতে হবে। রান্না শেষ করে ডাইনিং টেবিলে খাবার সাজালো দুজনে। এমন সময় সাফিন নিচে নেমে এলো। খাবার টেবিলে বসতে বসতে বলল, কি ব্যাপার, আজ খাবারে এত সুগন্ধ কেন? রুমি আপু রান্না করেছে নাকি? একটু বেশি সুগন্ধ মনে হচ্ছে। দাঁত কেলিয়ে বলল সাফিন। রুমাইশা চোখ কটমট করে তাকালো সাফিনের দিকে, তারপর বলল, চুপ করে খা ছ্যামরা, বেশি বকিস না, বেশি কথা বলবি তোরে কাঁচা তরকারি গেলাবো। সাফিন প্লেটে তরকারি নিতে নিতে বলল, তোমার ওই কাঁচা রেসিপি তুমি দুলাভাইকে গেলাও, আমি রান্না তরকারিই খাচ্ছি। রুমাইশা খেপে গিয়ে বলল, তুই কাঁচা তরকারি খাওয়ারই যোগ্য, কারণ তুই একটা ছাগল। আমার বরকে তো আমি রোজ বিরিয়ানি রান্না করে খাওয়াবো, আর তোর বিয়ের পর তোর বউকে বলে দেব যে তোর ভেতরে ছাগলের ক্রোমোজোম আছে অর্ধেক, তোকে যেন সারাদিন ঘাস পাতা খাওয়ায়। সাফিন হেসে বলল, আমি যদি ছাগল হই তাহলে তোমার বর হবে গরু, আর তুমি হবা বকরা গরু। রুমাইশা চোখ ছোট ছোট করে তাকিয়ে হাতে থাকা তরকারির চামচ দিয়ে সাফিনের পিঠে একটা বাড়ি মারল। এমন সময় রুনিয়া এসে বলল, এই কি শুরু করলি তোরা? বড় হয়েছে সব নামে নামে, এখনও এই সমস্ত কথা বলে আর ঝগড়া করে। রুমাইশা অভিযোগের সুরে বলল, তোমার ছেলে আমাকে বকরা গরু বলেছে ফুপ্পি। সাথে সাথে সাফিন রুমাইশার কথার বিরোধিতা করে বলে উঠল, আপু আমাকে ছাগল বলেছে আগে, আমি যদি ছাগল হই তাহলে তুমিও ছাগল, কারণ তুমি আমার মা, তাহলে তো রুমি আপু ইনডিরেক্টলি তোমাকে ছাগল বলেছে। রুমাইশা এবার রেগে গেল, দাঁড়া তোর মজা দেখাচ্ছি।
বলে সাফিনের চুল মুঠি করে টেনে ধরল ও। সাফিন ও মা গো বলে চিৎকার পারল। এদের কাণ্ড কারখানা দেখে রুনিয়া না হেসে আর পারল না। তাড়াতাড়ি দুজনকে ছাড়িয়ে দিয়ে সাফওয়ানের জন্য নাস্তা নিয়ে ছাদের দিকে গেল। এদিকে সাফওয়ান রুনিয়ার অপেক্ষাতেই বসে আছে। আজ মাকে বলে কিছু একটা ব্যবস্থাও করবে। রুনিয়া খাবার নিয়ে ছাদে এলেন। কারো পায়ের শব্দ শুনে সাফওয়ান সতর্ক হয়ে উঠল। ফুল স্লিভ শার্ট পরে গলার কাছের স্কেলি আবরণটাকে মেকআপ দিয়ে সুচারুতার সাথে ঢেকে দিল। চোখে ডার্ক গগলস, মুখে মাস্ক পরা, চুলগুলো হাত দিয়ে মাথার পেছনের দিকে সরিয়ে দিল। তারপর রুমের ভেতরে বিছানার পাশে রাখা ফুল ভিউ মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিল যে তার শরীরের কোনো ত্রুটি কারো নজরে আসার মতো আছে কিনা। সাফওয়ান আজ রুনিয়ার অপেক্ষাতেই আছে, কিন্তু যদি রুমাইশা বা সাফিন অন্য কেউ তাকে খাবার দিতে আসে তাহলে আজ রাতেই মায়ের সাথে কথা বলে এর একটা বিহিত করবেই সাফওয়ান, কারণ সাবধানের মার নেই। সাফওয়ান তার এই চেহারা সবার থেকে আড়াল করে রেখেছে, এমনকি রুনিয়া আর ইস্তিয়াকের থেকেও। তারা হয়তো সহ্য করতে পারবে না ছেলের এই পরিণতি দেখে, আর তার এই পরিণতির জন্য যে দায়ী তাকেও হয়তো কখনো ক্ষমা করবে না। নিজের শরীর ও চেহারার হঠাৎ পরিবর্তন টের পাওয়ার পর থেকেই কাউকেই নিজের চেহারা দেখায়নি সাফওয়ান। এভাবেই ঢেকে ঢুকে নিজেকে সবার সামনে নিয়ে গেছে সাফওয়ান। পায়ের শব্দটা কাছাকাছি আসতেই সাফওয়ান নড়ে চড়ে বসল। থাই গ্লাসের ভেতর দিয়ে দেখে নিল আসলেই তার মা এসেছে কিনা। হ্যাঁ, এসেছে। বিছানা থেকে উঠে চিলেকোঠার দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সাফওয়ান। মা। খাবার রেখে সাফওয়ানকে ডাক দিতে উদ্যত হতেই ছেলের গম্ভীর কণ্ঠে মা ডাক শুনে সামনে তাকালো রুনিয়া। ছেলেকে দেখে তার চোখ জুড়িয়ে গেল, চোখে মুখে খেলে গেল তৃপ্তির হাসি। তার কোলের ভেতরের বেড়ালের বাচ্চার মতো নরম তুলতুলে বাচ্চাটা আজ এক পরিপূর্ণ যুবকে পরিণত হয়েছে। তার প্রথম সন্তান, তার নারী ছেঁড়া ধন। মাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে পড়ল সাফওয়ান। আর একবার মা বলে ডাক দিয়ে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল, কি কথা? সাফওয়ান একটু সময় নিয়ে বলল, রিমুকে নিয়ে। সাফওয়ানের মুখে রুমাইশার নাম শুনে রুনিয়া মনোযোগ দিলেন। হ্যাঁ বল, কি হয়েছে? রুমি কি কিছু করেছে? না, তবে করতে পারে। রুনিয়া ভেবে পেলেন না রুমাইশা কি করতে পারে। আশ্চর্যের সুরে বললেন, রুমি কি করবে? মা, আমার মনে হয় রিমু আমার ব্যাপারে কিছু জানতে পেরেছে, যে আমি স্বাভাবিক না, বা আমি ছোটবেলায় ওর কোনো ক্ষতি করেছিলাম। কিছু একটা জেনেছে। তুই কিভাবে এত শিওর হচ্ছিস? রুনিয়া জিজ্ঞেস করলেন। ওর আজ আর আচরণ স্বাভাবিক মনে হচ্ছে না মা। ও আমাকে দুদিন খাবার দিতে এসেছে, দুদিনই অস্বাভাবিক আচরণ করেছে। তাছাড়া সাফিন বলেছিল যে ও নাকি ইদানিং খুব মন খারাপ করে থাকে, কারোর সাথে তেমন কথা বলে না। হয়তো ও আমার ব্যাপারেই কিছু জেনেছে মা। তোমার উচিত হবে যত দ্রুত সম্ভব ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়া। ও যদি কিছু জানে তাহলে সাফিনও জানবে, আর এটা নিয়ে বেশি মাতামাতি হলে বাইরের লোকজনও জানবে, আর তখন বিষয়টা আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। রুনিয়া কিছুক্ষণ ভেবে বললেন, তুই চিন্তা করিস না বাবা, আর একটা এক্সামই আছে ওর, তারপরেই চলে যাবে ও। আর আমার মনে হয় না ও কিছু জেনেছে। সাফিনের সাথে তো দিব্যি হেসে হেসে কথা বলছে। সকালের রান্নাটাও ওই করলো। যদি জানতোই তাহলে তো ও নিজে থেকে এখানে থাকতেই চাইতো না, কবেই চলে যেত। তুই এসব নিয়ে চিন্তা করিস না, আর আমি ওকে আর পাঠাবো না নাস্তা দিতে, আমি নিয়ে আসবো। এই কথা বলে রুনিয়া চলে গেলেন। সাফওয়ান খাবারের ট্রেটা নিয়ে নিজের রুমে গেল। রিমু রান্না করেছে মনে মনে আওড়ালো সাফওয়ান। রিমুর সাথে বাধ্য হয়ে এতদিন খারাপ ব্যবহার করেছে সাফওয়ান। যতবারই দেখা হয়েছে ততবারই রুড়ো আচরণ করেছে, যেন রুমাইশা ওর সাথে আগের মতো ভাব জমাতে না আসে, আগের মতো আদর আদর হয়ে ওর কাছে না আসে। ওর কলিজার রুমাইশার সাথে এইভাবে রুডলি কথা বলতে গিয়ে ওর প্রাণটাই ছিঁড়ে যায়। কিন্তু কিচ্ছু করার ছিল না ওর। ওর নিজের থেকেই ওর রুমাইশাকে রক্ষা করার জন্য এত কঠিন হওয়া ওর।
নিজের মুখের মাস্ক খুলে হাত মুখ ধুয়ে খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে চেয়ার টেনে বসলো সাফওয়ান। প্লেটে রাখা একটা রুটি থেকে খানিকটা ছিঁড়ে নিয়ে পাশে রাখা চীনামাটির বাটি থেকে সবজি নিয়ে রুটির সাথে তুলে মুখে দিল সাফওয়ান। তৃপ্তির সাথে চোখ দুটো বন্ধ করলো ও। রান্নার হাতটা তো দারুণ, ভাবল সাফওয়ান। যার বাড়িতে যাবে সে তো রিমুর হাতের এত সুস্বাদু খাবার রোজ খেয়ে খেয়ে ওয়েট গেইন করে ফেলবে, হাসলো সাফওয়ান। হঠাৎই মনে হলো ওর, আমার বাড়িতে কে আসবে, কীভাবেই বা আসবে? আমি তো স্বাভাবিক না, আমি তো কারোর সামনেই যেতে পারবো না। রিমু কি আসবে? আমার আদরের রিমু, ওকে এমন করে রোজ রান্না করে খাওয়াবে? নিজের ভাবনায় হকচকিত হয়ে গেল সাফওয়ান। রিমু আমার ভাবনায় কই থেকে আসলো? আমি ওকে নিয়ে ভাবছি কেন? ওকে নিয়ে তো আমি কত কাল ভাবিনি। সেই ছোটবেলায় ওকে নিজের মনে হতো, কিন্তু তখনের চাওয়াটা তো নিছক ছেলে মানুষই ছিল। এখনের মতো সুখকর অনুভূতি ছিল না, এখনের মতো দুঃসাহসও তো তখন ছিল না। আর এখন তো ওকে ভাবার মতো কোনো অবস্থাও নেই আমার। ও আমার কাছে আসা মানে ওর নিজেরই ক্ষতি। আমি তো ওকে মেরেই ফেলেছিলাম বলতে গেলে। ও কেন আসবে আমার কাছে? চকিতে চোখের সামনে 18 বছর আগেকার দৃশ্যপট ভেসে উঠল সাফওয়ানের। তার আদরের রিমুকে সে কামড়ে দিয়েছিল, যে রুমুকে সে চোখে হারাতো তাকেই কিনা কামড়ে দিয়েছিল। কিন্তু ও তো জানতো না এমন হবে, জানলে তো কোনো দিনও কামড়াতো না। সেদিন রুমাইশা আর রাফসানকে নিয়ে এই বাড়িরই পেছনে খেলছিল সাফওয়ান। ওর বয়স তখন 13, রুমাইশার 5 আর রাফসানের 10। খেলার এক পর্যায়ে রুমাইশাকে কোলে নিয়ে বসেছিল সাফওয়ান, আর ঠিক তখনই ঘটে বিপর্যয়। রুমাইশাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর গলার কাছটাতে থুতনি দিয়ে বসেছিল সাফওয়ান। হঠাৎই ওর চোখ রুমাইশার গলার নরম চামড়ার দিকে যায়। সেইখানে এক ধ্যানে তাকিয়ে থাকে সাফওয়ান। রুমাইশার গলার কাছে উজ্জ্বল তুলতুলে ত্বক যেন ওকে চুম্বকের মতো টানছিল। এমনটা আগে কখনোই অনুভব করেনি ওর ক্যানাইন দাঁত দুইটা যেন শিলাচ্ছিল। কেউ যেন মাথার ভিতর থেকে বলতে শুরু করে, বাইট ইট, জাস্ট বাইট ইট। আর সাফওয়ানও নিজের মস্তিষ্কের কাছে হেরে গিয়ে সেটাই করে। নিজের ভেতরের সত্তাকে হারিয়ে ফেলেও। হঠাৎই অন্য এক সত্তা যেন ওর ভেতরে জেগে ওঠে, যে কিনা হিংস্র, নিষ্ঠুর আর বর্বর। রুমাইশার নরম গলায় শুধুমাত্র একবার কামড় দিয়েই ক্ষান্ত হয় না, সেই একই জায়গায় পরপর 6 থেকে 7 বার চোখের পলকে কামড় দেয় সাফওয়ান। নিজের ওপর হঠাৎ হওয়া আক্রমণে হকচকিয়ে যায় রুমাইশা। চিৎকার করার ফুরসতটুকু পায় না। তার আগেই মাত্রাতিরিক্ত বিষের প্রভাবে জ্ঞান হারায় রুমাইশা। আর এই পুরো দৃশ্য অবলোকন করে রাফসান। বোনের এই অবস্থা দেখে চিৎকার করে কেঁদে ছুটে যায় বাড়িতে। খবর পাওয়া মাত্রই রুনিয়া, ইশতিয়াক, শামসুল, আয়েশা সবাই দৌড়ে আসে। আয়েশা নিজের মেয়ের মুমূর্ষু অবস্থা দেখে ঠিক থাকতে পারে না, আর সেখানেই জ্ঞান হারায়। বাকিরা রুমাইশার গলার ক্ষত আর সাফওয়ানের মুখে লেগে থাকা রক্ততেই বুঝে যান কি হয়েছে। সাফওয়ান এমন একটা কাজ কেন করলো সেটা তাদের মাথাতেই আসলো না। কিন্তু তারা ভাবতেই পারেননি রুমাইশার শরীরে অত্যন্ত বিষাক্ত এক বিষ বুলেটের গতিতে ছড়িয়ে পড়ছে। ইশতিয়াক তখনই গাড়ি বের করে রুমাইশাকে নিয়ে ছুটলেন হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক রক্ত পরীক্ষা করে এসে যা জানালেন তাতে বাকিদের চোখ কপালে উঠল। রুমাইশার শরীরের চরম বিষধর ব্ল্যাক মাম্বার বিষ পাওয়া গেছে। কিন্তু এই ব্ল্যাক মাম্বা তো আফ্রিকা ছাড়া অন্য কোথাও নেই, আর এর অ্যান্টিভেনমও পুরো এশিয়া মহাদেশে পাওয়া যায় না। তাহলে বাংলাদেশের একটা বাচ্চা মেয়েকে কিভাবে এই সাপে কাটলো তার জিজ্ঞাসাবাদ করলেন ডাক্তাররা। কিন্তু বাড়ির কেউ কিছু বলতে পারল না কিভাবে কি হলো। কেউ কিছু বুঝে উঠতে পারেনি তখনও। কেউ কিছু বলবে সাজিয়ে গুছিয়ে তখনই সাফওয়ানের দাদু আসেন হাসপাতালে হন্তদন্ত হয়ে। তাকে আগেই খবর দিয়েছিল ইশতিয়াক আহমেদ। উনি এসে কর্তব্যরত ডাক্তারদেরকে ব্ল্যাক মাম্বার অ্যান্টিভেনম দিতে বললেন, আর বললেন, আপনারা চিন্তা করবেন না, আসলে ভুলটা আমারই। আমি একজন হার্পিটোলজিস্ট। আমার নিজস্ব ল্যাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তের রেপটাইল নিয়ে আমি গবেষণা করি।
বাচ্চারা ওখানেই খেলছিল। খেলতে খেলতে হঠাৎ করেই ব্ল্যাক মাম্বার ভাইবারিয়ামটা পড়ে গিয়ে ভেঙে গেলে সেখান থেকে একটা সাপ বেরিয়ে এসে বাচ্চাটাকে কামড় দিয়েছে। কিন্তু সৌভাগ্যের বিষয় এই যে আমার কাছে আর একটাই অ্যান্টিভেনাম ছিল। বাড়ির সবাই ভীষণ অবাক হন সেদিন সাফওয়ানের দাদুর কথায়। স্মৃতিচারণের এই মুহূর্তে এসে টেবিলের উপর মাথা রাখা সাফওয়ানের মোবাইল ফোনটিতে মেসেজের নোটিফিকেশন আসলে নোটিফিকেশনের শব্দে সাফওয়ান নিজের অতীতের কালো অধ্যায়ের সূচনাকাল থেকে বর্তমানে ফিরে আসে। তারপর তৃপ্তি নিয়ে খাওয়া শেষ করে আবার নিজের রিসার্চের কাজে মন দেয়। আজ শুক্রবার, নামাজে যাবে সবাই। সাফওয়ান যদিও ঘরেই পড়ে জুম্মার নামাজটা, কিন্তু গতকাল ইশতিয়াক আহমেদ রুমিয়াকে বলে এসেছেন যেন সাফওয়ান তাদের সাথে নামাজে যায়, যেভাবেই হোক। কারণ মসজিদে অনেকেই জিজ্ঞেস করেন ইশতিয়াককে তার বড় ছেলে কোথায়, দেশে এসেছে কিন্তু মসজিদে আসে না। কিন্তু ইশতিয়াক রোজ কোনো না কোনো বাহানা দিয়ে বিষয়টা এড়িয়ে যান। কিন্তু এভাবে আর কয়দিন? মাঝে মাঝে না গেলে তো লোকে সন্দেহ করবে যে কোনো গণ্ডগোল আছে। হয়তো লোকে ভাববে সাফওয়ান নামাজ কালাম ছেড়ে দিয়েছে। তাই এক প্রকার বাধ্য হয়েই সাফওয়ানকে নামাজে যেতে বলেছেন ইশতিয়াক। মসজিদে যাওয়ার জন্য সাফওয়ানের অপেক্ষায় ইশতিয়াক আর সাফিন বসে আছে হলরুমের ডিভানে। রুনি আজ মহা খুশি, তার ছেলে মসজিদে যাচ্ছে অন্য সবার সাথে। কিন্তু সাথে দুশ্চিন্তাও হচ্ছে, যদি কোনো অঘটন ঘটে। রুনিয়া ইশতিয়াক দুজনেই জানেন সাফওয়ানের মুখের বিকৃতি ঘটেছে, কিন্তু সেটা কেমন বিকৃতি তা তারা কেউই জানে না এবং দেখেনও নি। এখন যদি মসজিদের কেউ সাফওয়ানকে মাস্ক খুলতে বলে বা ওর চোখের গগলস খুলতে বলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এমন সময় রুনিয়ার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে সাফওয়ান নিচে এলো। ছাই রঙা পাজামার সাথে কালো রঙা ফুল স্লিভস পাঞ্জাবির হাতা কোনই পর্যন্ত গুটিয়ে, মুখে মাস্ক দিয়ে, চোখে ডার্ক গগলস পরে হলরুমে এসে হাজির হলো সাফওয়ান। তারপর নিজের চিরাচরিত স্বভাব অনুযায়ী গম্ভীর কণ্ঠে ইশতিয়াককে বলল, বাবা তোমরা আগে চলে যাও, আমি পরে আসছি। ইশতিয়াক বললেন, তাহলে তুমি আর সাফিন এসো একসাথে, আমি আগে চলে যাচ্ছি। সাফওয়ান মাথা নেড়ে সম্মতি জানালো। বড় ছেলের সাথে কমিউনিকেশন গ্যাপের কারণে ইশতিয়াক সাফিনের মতো করে সাফওয়ানকে সম্বোধন করতে পারেন না। নিজের প্রথম সন্তানকে এত ভালোবেসেও এত কাছে থেকেও কেন যেন একটা দূরত্ব অনুভব থেকে যায়। সাফওয়ানও ব্যাপারটা ভালোভাবেই টের পায়, কারণ এই গ্যাপটা ইশতিয়াকের থেকে তাকেই বেশি পীড়া দেয়। রুনিয়ার সাথে তার যে একটু আলাপ হয়, কিন্তু ইশতিয়াক আহমেদের সাথে তার কিছুই হয় না বলতে গেলে। পুরো পরিবারটাই কেমন যেন এলোমেলো হয়ে গেছে। দোতলা থেকে সাফওয়ানকে এতক্ষণ পর্যবেক্ষণ করছিল রুমাইশা। কালো রঙে তো বেশ মানিয়েছে অজগরটাকে, ভাবল রুমাইশা। তার মন মস্তিষ্ক যে সাফওয়ানকে অজগর উপাধি দিয়েছে এটা ভেবেই হাসি পেল রুমাইশার। পরক্ষণেই হাসি থামিয়ে ভাবল, আজ একবার জঙ্গলের ভেতরে যাওয়া তার জন্য খুব জরুরি, কিন্তু একা একা যাওয়ার মতো সাহস তো তার এই জীবনেও হবে না। সুতরাং সাফিনকে সাথে নেওয়ার সিদ্ধান্ত নিল রুমাইশা। দুপুরে খেয়েই বের হতে হবে, আগের দিনের মতো শেষ বিকেলে গেলে হবে না। নামাজ শেষে ইশতিয়াক, সাফওয়ান আর সাফিন বাড়ি ফিরে এলো। সৌভাগ্যের বিষয় এটাই যে কোনো অসুবিধা হয়নি। সাফিন আর সাফওয়ান দুজনেই শেষের কাতারে দাঁড়িয়েছিল। নামাজ শেষ হওয়ার পর দুজনেই আগে আগে বেরিয়ে গেছে, যার জন্য সাফওয়ানকে আর কারো প্রশ্নের মুখোমুখি হতে হয়নি। যদিও ইশতিয়াককে অনেক প্রশ্ন করেছেন যে সাফওয়ান কেন এভাবে মাস্ক পরে, চশমা পরে, চোখ মুখ কেন ঢেকে এসেছে। ইশতিয়াক বলে দিয়েছেন যে সাফওয়ানের ডাস্ট অ্যালার্জি আছে প্রচুর, তাই বাইরে বেরোলে সবসময় সব পরেই বের হয়। ইশতিয়াকের কথা সবাই মেনেও নিয়েছেন, কেউ আর কোনো প্রশ্নই করেননি। দুপুরের খাওয়া শেষে খাবার টেবিল থেকে উঠে যাওয়ার সময় রুমাইশা সাফিনকে বলে গেল যেন খাওয়া শেষ করেই ওর সাথে ওর রুমে দেখা করে। সাফিনও মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রুমাইশা রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। ভাত ঘুম দিতে ইচ্ছে করছে খুব, কিন্তু এখন ভাত ঘুম দিলে হবে না, জঙ্গলে তার যেতেই হবে। ওর মনে যে সন্দেহ দানা বেঁধেছে সেটা পরিষ্কার না হওয়া পর্যন্ত ওর শান্তি লাগবে না।
সাফিন এলো কিছুক্ষণ পর, এসে রুমাইশার পড়ার টেবিলের চেয়ারটা টেনে বসে পড়ল। হ্যাঁ আপু বলো। রুমাইশা 2 পা ভাঁজ করে হাঁটু বুকের কাছে নিয়ে 2 হাত দিয়ে হাঁটু জড়িয়ে ধরে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে। সাফিন যে রুমে এসে চেয়ার টেনে বসেছে সেদিকে ওর কোনো খেয়ালই নেই। রুমাইশাকে একখানে মেঝের দিকে তাকিয়ে থাকতে দেখে সাফিন উঠে এসে রুমাইশার চোখের সামনে আঙ্গুল দিয়ে তুড়ি বাজালো। হতচকিত হয়ে ভাবনার জগৎ থেকে ফিরে এলো রুমাইশা। বিছানায় ভালোভাবে বসতে বসতে বলল, তুই কখন এলি? সাফিন আবার চেয়ারে বসতে বসতে বলল, এত ভাবনা চিন্তায় মশগুল থাকলে দেখবা কিভাবে? কি এত ভাবছিলে বলো তো শুনি? আমার ভাইকে নিয়ে নাকি? দুষ্টু হেসে বলল সাফিন। সাফিনের দিকে চোখ চোখা করে তাকালো রুমাইশা। পরক্ষণে মুখে হাসি এনে ভ্রু নাচিয়ে বলল, যাই বলিস, তোর ভাইকে কিন্তু আজকে হেব্বি লাগছিল। রুমাইশার বলার ধরন দেখে হাসল সাফিন। তারপর ভাব নিয়ে বলল, ভাইটা তো আমার, বুঝতে হবে। রুমাইশা মুখ ভেঙচিয়ে বলল, হয়েছে থাম। তারপর বিরতি নিয়ে বলল, আচ্ছা তোকে যে কারণে ডেকেছি, চল বাইরে থেকে একটু ঘুরে আসি। ঘুরতে যাওয়ার কথা শুনে সাফিন খুশি হলো খুব, উৎফুল্ল হয়ে বলল, সত্যি যাবা? কোথায় যাবা বলো? গদখালি যাবা নাকি সাগরদাড়ি নাকি ঝাপা ব্রিজে? বোট ক্লাবে যাবা? রুমাইশা চোখ পাকিয়ে বলল, অত নাচিস না, আমি আশেপাশে ঘুরতে যাওয়ার কথা বলছি। তারপর কিছুক্ষণ থেমে আবারও বলল, চল জঙ্গল থেকে ঘুরে আসি। জঙ্গলের কথা শুনেই সাফিন চুপসে গেল, বলল, কোনো দরকার নেই, সাফওয়ান ভাইয়া আগের দিন বলেই দিয়েছে আমরা কেউ যেন জঙ্গলে না যাই, আর খুব প্রয়োজনে গেলেও যেন ডোবার ওপাশে না যাই। আচ্ছা সেই ডোবা পর্যন্তই চল, তার ওই পাশে তোর আর যাওয়া লাগবে না। সাফিন বিরক্ত, একই সাথে অসহায় হয়ে পড়ল, তোমার কেন জঙ্গলেই যাওয়া লাগবে? অন্য কোথাও চলো, সাফওয়ান ভাইয়া দেখতে পেলে আমাদের দুটোকেই মাথায় তুলে আছাড় দিবে। এত বোঝানোর পরও যখন রুমাইশা বুঝল না জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিল, অগত্যা সাফিনকেও বাধ্য হয়ে রুমাইশার পেছন পেছন যেতে হলো। দুজন মিলে জঙ্গলের ভেতর হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে একসময় সেই ডোবার ধারে চলে এলো রুমাইশা আর সাফিন। ডোবার চারপাশের জংলি ফুলগুলো এখনও আছে। পানিটা এত স্বচ্ছ যে ডোবার তলা পর্যন্ত স্পষ্ট দেখা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ডোবার পাড়ের কিছু কিছু অংশের মাটি ভেজা। দেখে মনে হচ্ছে কেউ এখানে এসেছিল আর পানিতেও নেমেছিল, কিন্তু কোনো পায়ের ছাপ দেখা যাচ্ছে না। তাই ঠিক কি হয়েছে বুঝল না রুমাইশা। এই ডোবায় নামার মতো তো আশেপাশে কেউ নেই। সাফওয়ানদের বাড়িটা তুলনামূলক একটু ভেতরেই, আশেপাশে 3টা কি 4টা বাড়ি আছে, কিন্তু সেগুলো সাফওয়ানদের বাড়ির থেকে কিছুটা দূরে অবস্থিত। আর ওসব বাড়ির কেউ জঙ্গলে আসবে বলে মনে হয় না। সাফিন যদিও এসব খেয়াল করেনি, হাঁটতে হাঁটতে ও ক্লান্ত। কিছুক্ষণ সেখানে দাঁড়ানোর পর সাফিন বলল, চলো আপু ফিরে যাই, আর সামনে যেতে হবে না, জানোই তো আগেরবার কি দেখেছিলাম আমরা। কিন্তু রুমাইশা সাফিনের কোনো কথায় পাত্তা না দিয়ে সামনে হেঁটে চলল। সাফিন পেছন থেকে জোরে বলে উঠল, কোথায় যাচ্ছ আপু? সামনে যেও না, আর বাড়ি ফিরে চলো, সাফওয়ান ভাইয়া শুনলে খুব রাগ করবে। রুমাইশা হাঁটা না থামিয়েই বলল, তোর ভাইকে তুই না বললে জানতে পারবে না, তুই গেলে আয়, নইলে আমি চলে গেলাম, তুই এখানেই থাক। অগত্যা রুমাইশার জেদের কাছে হার মেনে সাফিনও সামনের দিকে এগোলো। কিছুক্ষণ হাঁটার পর ওরা আগের দিনের সেই খোলামেলা জায়গায় এসে পৌঁছলো। সাফিন আর একটু এগোতে চাইল না, রুমাইশা আরও একটু সামনে গেল। এখানে এসেই চারিদিকে সতর্কতার সঙ্গে চোখ বুলালো রুমাইশা। সেদিনের সেই খোলসটা এখানে আর নেই, কেমন যেন গা ছমছম করে এখানে আসলেই। বুকের ভেতর হাতুড়ি পেটা হচ্ছে, একদিকে ভয়, অন্যদিকে কৌতূহল। হঠাৎই ওপরের দিক থেকে অনেকগুলো হেসের শব্দ শুনতে পেল রুমাইশা। শরীর জমে গেল ওর। ভয় ভয় ধীর গতিতে উপরের দিকে তাকালো রুমাইশা। তাকিয়ে হতবিহ্বল হয়ে গেল ও।
আগের দিনের সেই বিশাল খোলসটিকে পেঁচিয়ে 15 থেকে 20টির মতো বিভিন্ন ধরনের বিষধর সাপ বিশাল রেডউড গাছের একটা ডালে ঝুলে আছে। সাফিন দূরে দাঁড়িয়ে থাকায় এখানের কিছুই দেখেনি। রুমাইশাকে উপরের দিকে তাকিয়ে থাকতে দেখে সাফিন পেছন থেকে ডাকলো ওকে, আপু ফিরে এসো, এখানে থাকা আমাদের জন্য নিরাপদ না, সাফওয়ান ভাই সাফ সাফ মানা করে দিয়েছে। রুমাইশা সাফিনকে কিছু বুঝতে দিল না। উপরের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ঢোক গিলে হজম করে নিল। সাফিনের কথা শুনে রুমাইশা ফেরার উদ্দেশ্যে পা বাড়ালো। তখনই ওর থেকে 5-7 হাত দূরে কিছু একটা পড়ে থাকতে দেখল ও। সাফিনের চোখের আড়ালে সাথে সাথে সেটা তুলে দ্রুত বুকের ভেতর ঢুকিয়ে রাখল রুমাইশা। তারপর দ্রুততার সাথে সেখান থেকে প্রস্থান নিল। সেদিন রাত্রে খাবারের পর আবারও ডাক পড়ল সাফিনের। রুনিয়া সাফওয়ানকে খাবার দিতে এসে খাবার টেবিলে বসা সাফিনের উদ্দেশ্যে বললেন, সাফওয়ান তোকে ডেকেছে, কি বলে শুনে আয়। সাফিনের পাশেই বসে খাচ্ছিল রুমাইশা। রুনিয়ার কথাতে খাওয়া থেমে গেল ওর, আর চোখে একবার সাফিনের দিকে তাকালো। সাফিন ঢোক গেলে রুমাইশার দিকে তাকালো। সাফিন তাকানো মাত্রই রুমাইশা চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। সাফিন পড়ল বিপদে। মনে মনে ভাবল, যাই সবসময় দুজনে, কিন্তু দোষ হয় শুধু আমার। রুনিয়া এদের দুজনের এমন চোরা ইশারা করতে দেখে ফেললেন। ওদের দুজনের বিপরীতে চেয়ার টেনে নিয়ে বসে বললেন, তোদের দুজনের হাবভাব এমন চোরা চোরা লাগছে কেন? কি করেছিস তোরা? সাফিন অতি উত্তেজনায় বলে ফেলল, দেখো মা, আমার কোনো দোষ নেই, সব দোষ রুমি আপুর। রুমাইশা কেবল পানি মুখে নিচ্ছিল। নিজের নাম শুনে বিষম খেল ও। পানি খাওয়া থামিয়ে সাফিনের দিকে চোখ গরম করে তাকিয়ে বোঝালো, ভুলেও আমার নাম নিবি না। রুনিয়া এদের দুজনকে পরখ করছেন। বুকে 2 হাত গুজে বললেন, এই জন্য সাফওয়ান এত রেগে আছে? তোরা নিশ্চয়ই কোনো অপকর্ম করেছিস। এখন দ্রুত খাওয়া শেষ করে যা, গিয়ে দেখ সাফওয়ান কি বলে। সাফিনের খাওয়া আর এগুলো না। 5 মিনিটের মধ্যে 15 মিনিটের খাওয়া শেষ করলো সাফিন। খাওয়া শেষ করে উঠে সিঁড়ির দিকে এগোতে এগোতে রুমাইশার উদ্দেশ্যে বলল, আমাকে বকা দিলে আমি সোজা তোমার নাম বলে দেব যে তুমি আমাকে ফুসলিয়ে আমাকে নিয়ে গেছো। রুমাইশা পেছন থেকে বলল, আমরা যে ডোবার ওই পাশে গেছি সেটা যেন ভুলেও বলিস না ভাইয়াকে। সাফিন পিছন ফিরে রুমাইশার দিকে চোখা দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ মিথ্যে বলি, আর ভাইয়া তার জন্য আমার শাস্তি ডাবল করে দিক। তারপর আগের মতো করে আবার ঘুরে সিঁড়িতে উঠল। রুমাইশা দ্রুত খাওয়া শেষ করে সাফিনের রুমে গিয়ে বসে রইল সাফিনের আসার অপেক্ষায়। ধীর গতিতে ছাদের দিকে এগুলো সাফিন। ভাইয়ার বারণ করা সত্ত্বেও জঙ্গলে গিয়েছে ওরা। আজ ভাইয়া আর ওকে আস্ত রাখবে না, ভাবল সাফিন। সাফওয়ান বসে আছে টি টেবিলের পাশে রাখা চেয়ারটিতে। চোখে গগলস, কিন্তু মুখে মাস্ক নেই। হয়তো রাত বলে আর মাস্ক পরার প্রয়োজন মনে করেনি সাফওয়ান, কিন্তু গগলস ছাড়া ওর চলার উপায় নেই। কারণ চোখ দুটো সর্বক্ষণ জল করে, বিশেষ করে রাতের বেলা। সাফিন এসে সাফওয়ানের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। সাফিনের উপস্থিতি টের পেতেই সাফওয়ান বজ্র কঠিন কণ্ঠে বলে উঠল, আমি বারণ করা সত্ত্বেও জঙ্গলে কেন গিয়েছিলি? কি এমন প্রয়োজন পড়েছিল? সাফিন মাথা নিচু করে রইল। ভাইয়ের ধমকে চোখের কোণে পানি জমল ওর। ছোট থেকে আজ পর্যন্ত বড় ভাইকে বড় ভাইয়ের মতো করে পায়নি সাফিন। যেটুকু পেয়েছে সেটুকু হয়তো ফর্মালিটিহীন, নয়তো ধমকাধমকি। এক মুহূর্তেই ভাইয়ের দেওয়া সকল ধমক চোখের সামনে ফুটে উঠল ওর। অভিমানে কান্না দলা পাকিয়ে ঠেলে উঠতে চাইল। অনেক কষ্টে চোখের পানি আটকে রাখল সাফিন। সাফিনকে চুপ থাকতে দেখে আবারও কঠিন স্বরে বলে উঠল সাফওয়ান, বল কিসের জন্য জঙ্গলে গিয়েছিলি, আর গিয়ে কতখানি উপকার হয়েছে তার উত্তর দিয়ে এখান থেকে যাবি। তার আগে এক পাও এখান থেকে নড়বি না। সাফিন নিজেকে সংযত করে কিছুটা সময় নিয়ে বলল, রুমি আপু যেতে বলেছিল, আমি না গেলে রুমি আপু একাই চলে যেত, তাই বাধ্য হয়ে আমিও গিয়েছি আপুর সাথে। সাফওয়ান প্রচুর রেগে গেল।
চিবিয়ে চিবিয়ে বলল, রিমুর কী কাজ ছিল এখানে যে ওর যেতেই হলো? আর কত দূর পর্যন্ত গিয়েছিল? সাফিন আমতা আমতা করে বলল, ডোবা পর্যন্তই ভাইয়া। সত্যি করে বল, কোন পর্যন্ত গিয়েছিলি? আবারও বজ্রকঠিন কণ্ঠে বলল সাফওয়ান। এমন সময় রুমাইশা হঠাৎ করে ছাদে চলে এলো ওদের কাছে। সাফিনের ঘরে বসে ওর মন টেকে নেই, তাই নিজেও ছাদের দিকে এগিয়ে এসে চুপচাপ দাঁড়িয়েছিল। সাফিনের ঠিক পাশে এসে দাঁড়ালো রুমাইশা। তারপর চোখ নামিয়ে নরম গলায় বলল, সাফিনকে বকবেন না ভাইয়া, ওকে আমি নিয়ে গিয়েছিলাম জোর করে। ও যেতে চাইছিল না, তবুও আচ্ছা দোষটা আমারই, আমাকে বকা দিন, ওর কোনো দোষ নেই। সাফওয়ান রক্তচক্ষু নিয়ে তাকালো রুমাইশার দিকে, কিন্তু চোখ ঢাকা থাকায় রুমাইশা বা সাফিন কেউই বুঝলো না যে সাফওয়ান চোখ দিয়েই তাদের গিলে খাচ্ছে। চেয়ার ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ালো সাফওয়ান। তারপর হেঁটে একেবারে রুমাইশার সামনে এসে দাঁড়ালো। সাফওয়ানের সামনে রুমাইশাও নুয়ে পড়ল। কোনো রকম একটু উপরের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো সাফওয়ানকে, কিন্তু সাফওয়ানের বুক ছাড়া অন্য কিছু চোখে বাঁধল না। সাফওয়ান নিজের ডান হাত দিয়ে রুমাইশার চিবুক ধরে উঁচু করে উপরের দিকে নিল। সাফওয়ানের খসখসে হাতের স্পর্শ রুমাইশার নরম চিবুকে লাগতেই কেঁপে উঠল রুমাইশা। নিঃশ্বাস যেন আটকে গেল ওর। চোখ দুটো বন্ধ করে ফেলল, ভুলেও চোখ খুলল না। রুমাইশার মুখটা উঁচু করে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকলো সাফওয়ান। পাশেই সাফিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে আর চোখে দেখছে সামনে কি হচ্ছে, তারপর আবার চোখ নামিয়ে নিচ্ছে। সাফওয়ান রুমাইশার মুখে চোখ বোলাতে বোলাতেই শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বলল, এটাই তোমার লাস্ট ওয়ার্নিং। এরপর যদি আমি তোমাকে জঙ্গলের আশেপাশে দেখি, সেটা তোমার জন্য মোটেও ভালো হবে না, মিস রুমাইশা কাদের। সাফওয়ানের মুখে তুমি সম্বোধন আর নিজের পুরো নাম শুনে রুমাইশা বেশ ভালোভাবেই টের পেল সাফওয়ানের রাগের বহর। কথাটা বলে আরও কিছুক্ষণ রুমাইশার মুখখানা ভালোভাবে দেখে ওকে এক প্রকার ধাক্কা দিয়ে ছেড়ে দিল সাফওয়ান। সাফওয়ানের থেকে ছাড়া পেতেই জোরে মুখ দিয়ে দম ছাড়ল রুমাইশা। এতক্ষণ ও একটিবারের জন্য চোখ খোলেনি। সাফওয়ান নিজের রুমের ভেতর যেতে যেতে বলল, আমি যা বলেছি সেটাই মাথায় রাখবি দুজনেই, এখন যার যার রুমে যা। তারপর ঘরে ঢুকে দাম করে দরজা লাগিয়ে দিল। সাফিন আর রুমাইশা একসাথে নিচে নেমে এলো। এই নিয়ে দুজনে আর কোনো কথা বলল না। যদিও রুমাইশা বুঝল যে সাফিন তার উপর খুব অভিমান করে আছে, কিন্তু ওর অভিমান কাল ভাঙানো যাবে। আজও একটু ব্যাপারটা হজম করে নিক। রুমে গিয়ে সাফওয়ানের বলা প্রত্যেকটা কথা নিজের মস্তিষ্কের ভেতর বারবার পুনরাবৃত্তি করতে থাকলো রুমাইশা। নিজেকে একটু ধাতস্থ করে নিয়ে তারপর পড়তে বসল। 2টোর দিকে পড়া শেষ করে বিছানায় যাওয়ার প্রস্তুতি নিল রুমাইশা। বুকের ভেতর থেকে জঙ্গলে পাওয়া বস্তুটি বের করে টেবিলের ড্রয়ার ওপেন করে সেখানে রাখল। তারপর বিছানা ঠিক করে বৈদ্যুতিক আলোর সুইচ অফ করে দিয়ে শুয়ে পড়ল। রাতের চতুর্থ প্রহরের শুরুতে আকস্মিক ভারী শব্দে সদ্য নিদ্রা যাওয়া রুমাইশার তন্দ্রা ছুটে গেল। বুঝল আজ আবারও কেউ উঁচু থেকে লাফ দিয়ে মাটিতে পড়েছে। সাথে সাথে বিছানা ছেড়ে উঠে জঙ্গলের দিকের জানালার কাছে গিয়ে দাঁড়ালো রুমাইশা। কিন্তু পর্দা সরানোর পর বুঝল দুর্ভাগ্যবশত আজ জানালার গ্লাস লাগানো হয়নি।